উদয়ের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত্রি দ্বিপ্রহর হয়ে যায়। দরজার তালার একটা চাবি উদয়ের কাছে থাকে, সেজন্য সবিতাকে ডাকেনি। সকালে যখন দেখবে সবিতা তার বুকে, তখনই সে চমকে উঠবে। সবিতা জেগে যাবে ভেবে আস্তে আস্তে দরজা খুলে ভিতরে ঢুকল উদয়। ঘরে ঢোকার পর খাট নাড়াচাড়া করার শব্দ শুনে উদয় বাতি জ্বালালো। দেখল ছেলেটা ঘুমিয়ে আছে। আর সবিতা, বিয়ে করবে না আমাকে? অনিকার মুখ থেকে কথাটা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেল উদয়। অনিকা তার বস, সে যে কোম্পানির কুকার, সাবলীল বাংলায় বলতে গেলে বাবুর্চি। অনিকা সে কোম্পানির মালিক। উদয় স্বস্তির নিঃশ্বাস ফেলল, কারণ অনিকা মেয়েটা ভীষণ গল্পপ্রিয়। হয়তো গল্পের প্রথম লাইন বলেছে। থেমে গেলেন কেন? গল্পের বাকি অংশ বলবেন না? অনিকা চেয়ারটা সোজা করে বসে। আমি সবসময় গল্প পড়তে ভালোবাসি, ভীষণ বইপ্রিয় একটা মেয়ে। মাঝে মাঝে দারোয়ানকে ডেকেও তার সাথে গল্প করি। কারোর ভালো লাগে, আবার কেউ পাগলামি বলে। কিন্তু আমি আজকে কোনো গল্প করছি না, আমি মন থেকেই বলছি। উদয় বিপদে পড়ে গেল। অনিকা আবার তার চরিত্রের পরীক্ষা নিচ্ছে না তো, নাকি সে লোভী কিনা তা ঘেঁটে দেখছে। কোনো রকম জবাব দিল, আমি অল্প শিক্ষিত একটা ছেলে, গ্রাম থেকে এসেছি। বড় ছেলে বিধায় পুরো পরিবারটাকে আমাকেই দেখতে হয়। বাবা অসুস্থ, যে টাকা বেতন দেন তা দিয়ে কোনো রকম বাবার ওষুধপত্র কিনে টেনে টুনে চলে যায়। কিন্তু আমি লোভী নই বস। অনিকা কিছু মুহূর্ত চুপ থেকে বলল, আপনি কত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন। আপনার এই ব্যাপারটা আমাকে খুব হিংসে ধরায়। তাছাড়া আপনি যা ভাবছেন আসলে আমি তা করছি না, সত্যি। আমি আপনার ব্যাপারে সব জানি। আপনি লোভী নন তা আমি অনেক আগেই বুঝেছি। লোভী নন সে কারণেই তো আপনাকে আমার আরও বেশি ভালো লাগে। কথাগুলো সরাসরি বলছি বলে ভাববেন না আবার মেয়ের লজ্জা শরম কম। উদয় অনিকার চোখে এবার লুপধপ দেখতে পেয়ে অবাক হয়ে যায়। এবার সে নিশ্চিত অনিকা সত্যি সত্যি বিয়ের প্রস্তাব দিচ্ছে। কিন্তু কেন? সে তো দেখতেও খুব সুদর্শন নয় যে শুধু চেহারা দেখে সব ভুলে যাবে। উদয় উত্তর দিল, বিদেশি গল্প পড়তে পড়তে আপনার মাথা খারাপ হয়ে গিয়েছে বস। অনিকা হাসল, তবে শব্দ করে নয়। বলল, জানি আমি দেখতে সুন্দরী না, প্রতিটা সাধারণ মেয়ের মতো রান্না করতে পারি না, শাড়ি পরতে পারি না, আরও অনেক কিছু। এসব আপনার অপছন্দ হতে পারে, কিন্তু আমার আপনাকে ভালো লেগেছে। বিয়ের প্রস্তাবও দিলাম, বাকিটা আপনার হাতে। আমি কাউকে জোর করতে পছন্দ করি না, জানেনই তো। উদয় চলে আসলো রান্নাঘরে। পারিবারিক অসচ্ছলতার কারণে লেখাপড়া বেশি দূর করতে পারেনি উদয়। ছোটবেলা থেকে হোটেলে কাজ করেছে, তার রান্নার হাত ভালো, গ্রামে সুনাম আছে। সে সুবাদে এই কোম্পানির কুকার হিসাবে যোগ দিয়েছে। অন্য জায়গার থেকে এখানে খুব ভালো বেতন পায় সে। মিথ্যে বলে না সচরাচর, কিন্তু একটা বড় মিথ্যে সে অনেক আগে অনিকার কোম্পানির কাছে বলেছে। সে অবিবাহিত। একটি মাত্র মিথ্যা, বিবাহিত থাকার পরেও একটু ভালো মাইনের চাকরি পাবে বিধায় বলেছিল সে অবিবাহিত। এই কুকার পদে কোম্পানির লোকেরা বিবাহিত লোক নেবে না। বিবাহিতদের নাকি পিছুটান বেশি, কাজ করে না মন দিয়ে, সারাদিন বউয়ের সাথে ফুসুর ফুসুর করে। উদয় কাজে কখনো ফাঁকি দেয়নি। সবিতা উদয়ের বউয়ের নাম। গ্রামের সহজ সরল সাধারণ একটি মেয়ে। 7 বছর প্রেম করে তাকে বিয়ে করেছে উদয়। আবার বিয়ে 7 বছর পূর্ণ হয়েছে কদিন আগে। একটা ছেলে আছে, প্রথম শ্রেণীতে ভর্তি করাবে ভাবছে। উদয় রাতে ঘুম হচ্ছে না। সে কি অনেক বড় অপরাধী করে ফেলল নাকি এখানে নিজেকে অবিবাহিত বলে? সে বুঝতে পারছে না, কিন্তু এই মিথ্যাটা খুব প্রয়োজন পড়ে গিয়েছিল তার পরিবারের জন্য। সবিতাকে আজকের কথা না বলে শান্তি পাচ্ছে না উদয়। ফোন দেওয়ার সাথে সাথে সবিতা ধরে বলল, কেমন আছো? উদয় জবাব দিল, ভালো নেই। জানো, আজকে এক কাহিনী ঘটেছে। তারপর পুরো ব্যাপারটা খুলে বলল উদয়। সব শুনে সবিতা
খুব শক্তভাবে বলল, চলে আসো তুমি, কাজের অভাব হবে না, কিন্তু আমি তোমার বুকে অন্য কেউ শুয়ে আছে তা কল্পনা করতে পারবো না। উত্তরে উদয় বলল, দেখছি কি করা যায়। নিছক এক যন্ত্রণায় পড়ে গেল উদয়। তার বউকে সে খুব ভালোবাসে, সবিতা হয়তো আরও বেশি ভালোবাসে। তাদের একটা সন্তানও আছে, অসুস্থ বাবা বাড়িতে। সব কিছু মিলিয়ে চাকরিটাও দরকার। অনিকা তার বিবাহিত জীবনের কথা জেনে গেলে চাকরিচ্যুত করবে। অনিকা হাজারটা ভুল সহ্য করতে পারে, কিন্তু একটিও মিথ্যে নয়। আবার এরকম ভালো বেতনের চাকরি সে আর কোথাও পাবে না তাও নিশ্চিত। এসব ভাবতে ভাবতে যখন মাথাটা হালকা ধরল, তখন অনিকার ফোন। মাঝরাত্রিরে অনিকার ফোন পেয়ে নড়ে চড়ে বসল উদয়। এর আগে কোনোদিন অনিকা রাত্রিরে ফোন করেনি। উদয় ফোন তুলল। বস, আপনি এত রাত্রিরে? হ্যাঁ, বিরক্ত করলাম না তো? তা না ঠিক। অনেকক্ষণ ফোন ব্যস্ত পেয়েছি। কার সাথে কথা বলছিলেন জানতে পারি? বাবা ফোন করেছিল। আপনার গলার আওয়াজ বলে দিচ্ছে মিথ্যে বলছেন। দেখুন, আমি আপনার ব্যক্তিগত ব্যাপারে নাক গলাতে চাই না, কিন্তু আমার জানা দরকার। কেন তা আপনি ভালো করে জানেন। তা আপনি বলবেন কি? ক্ষমা করবেন বস, আমিও এক কথা দুইবার বলি না। অনিকা ওপাশ থেকে মিষ্টি কণ্ঠে বলল, যদি আপনার প্রেমিকা না থাকে তো দরজাটা খুলুন, আর থাকলে দরকার নেই। আমি আপনার ঘরের সামনে দাঁড়িয়ে আছি। উদয় তড়িঘড়ি করে উঠে ঘরের বাতিগুলো জ্বালালো। অফিসের রান্না করার ঘরে এক কোণে থাকে সে। এভাবে এখানে অনিকা এসে পড়বে সে কল্পনাও করতে পারেনি। দরজা খুলে দেখল অনিকা শাড়ি পরে এসেছে। হাতে চুড়ি, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক। সব কিছু মিলিয়ে একটু বেশি সুন্দর লাগছে, যে কেউ একবার তাকালে চোখ ফেরাতে চাইবে না। তবে উদয় চোখ ফেরালো। কোনো অপরূপার দিকে চোখ গেলে তার সবিতার কথা মনে পড়ে যায়। অনিকা নীরবতা ভেঙে বলল, ভিতরে ঢুকতে বলবেন না? আপনার অফিস, আর আমি আপনার কর্মচারী, আমি বলার কে? অনিকা লজ্জা লজ্জা মুখ নিয়ে ঘরে ঢুকে বলল, আমি আজকে আপনার সাথে থাকব। উদয় চমকে ওঠে। মানে? ভয় পাবেন না, আপনার সাথে নয়, ঠিক আপনার ঘরে। আপনি আমার ঘরে একটি রাত কাটাবেন, আর আমি আপনার ঘরে। আপনি আমার বিয়ের প্রস্তাব মানেন আর না মানেন, এটা মানতেই হবে। উদয়ের এসি ঘরে ঘুমানোর কোনো ইচ্ছে নেই, কিন্তু সবিতা ছাড়া অন্য কোনো নারীর সাথে বিছানায় যাওয়ার কথা ভাবার আগেই মরণ চাই ঈশ্বরের কাছে। উদয় রাজি হয়ে গেল। অনিকা মুচকি হেসে বলল, আপনি তো আমার দিকে তাকাচ্ছেনই না। তা না, আপনাকে খুব সুন্দর লাগছে। প্রথমবার কারোর জন্য সেজেছি, শাড়ি পরেছি, কাজল দিয়েছি। উদয় না শোনার মতো করে রইল। অনিকা আবার গলা বাড়ালো, আপনি বিরক্ত হচ্ছেন, যান বাইরে, ড্রাইভার গাড়ি নিয়ে অপেক্ষা করছে। উদয় আচ্ছা বলে গাড়িতে এসে উঠে বসল। গাড়ি চালক তাকে এমন সম্মান করছে, মনে হচ্ছে সে ইতিমধ্যেই অনিকার স্বামী হয়ে গিয়েছে। সহ্য হচ্ছে না উদয়ের। নিজেকে সামলিয়ে নিল। বেশি দূর নয় অনিকার বাড়ি। গাড়ি চালকই অনিকার শোবার ঘর দেখিয়ে দিল। উদয় অনিকার নিদ্রার কক্ষে ঢুকে নিঃশ্বাস ফেলতে পারছে না। পুরো ঘর জুড়ে উদয়ের ছবি টাঙানো। দেখে বোঝা যায় স্পষ্ট কেউ লুকিয়ে তুলেছে। বিছানায় বড় করে উদয় লেখা, কোলবালিশ সহ চায়ের কাপটাতেও। সবিতা আজকের রাতের কথা জানতে পারলে কষ্টে মরেই যাবে। ভালো লাগছে না উদয়ের। সবিতাকে আবার ফোন করল। সবিতাকে উদয় জাগিয়ে রাখে না। বেশি রাত পর্যন্ত সবিতা চাইলেও কথা বলে না। তবে আজকে উদয়ের আবদার সারা রাত কথা বলতে হবে। সবিতাও খুব খুশি হলো। 13 বছর পিছনে ফিরে গিয়েছে দুজন। ভোরবেলা পর্যন্ত কথা বলেছে। সকালে অনিকা নিজের বাড়ি ফিরে এলো। উদয়ও অফিসে। দিন দিন অনিকা যেভাবে উদয়ের নেশায় মেতে উঠেছে তা ভালো লক্ষণ না। ভয় পাচ্ছে সামনাসামনি সবিতার কথা বলে দিতে অনিকাকে। সবিতাও বারবার ফোন করছে। এরকম স্বস্তি অস্বস্তিতে একটা সপ্তাহ কেটে গেল। কয়েকদিন ধরেই অনিকাকে হাসপাতালে যেতে হচ্ছে।
সে চাইলেই ব্যক্তিগত ডাক্তার রাখতে পারে, তবুও রাখে না। আজকে এক নিঠুর বাণী শুনে আসলো ডাক্তারের মুখে। একটা মেয়ের জন্য এর থেকে বেশি দুঃখ কষ্ট আর হয় না। যখন ডাক্তার বলে আপনি কোনোদিনও মা হতে পারবেন না। বাড়িতে ফিরে ঘর বন্ধ করে একটানা কয়েক ঘন্টা কেঁদেছে। মা বাবাও বেঁচে নেই যে তাদের কোলে মাথা রেখে কাঁদবে। 18 বছর থাকাকালীন তারা সড়ক দুর্ঘটনায় মারা যান। মা বাবার একমাত্র সন্তান ছিল অনিকা। উদয়ের সব ছবি তুলে ফেলেছে দেওয়াল থেকে, কোলবালিশ, চায়ের কাপও ফেলে দিয়েছে। আর যাবে না উদয়ের কাছে সে ভালোবাসা চাইতে। সে ভেবে পাচ্ছে না তার এত টাকা পয়সা দিয়ে কি আসবে যাবে, যদি না কেউ মা মা বলে গলায় জড়িয়ে ধরে। ঠিক করে নিয়েছে উদয় ছুটি কাটিয়ে আসলেই সব কিছুর জন্য ক্ষমা চেয়ে নেবে। উদয় সকালে ছুটি নিয়েছে। অনিকার কাছে ছুটি হলেও উদয় আর কোনোদিন ফিরে আসবে না। বাড়িতে গিয়ে ফোনে অনিকার কাছে মিথ্যা কথা বলার জন্য ক্ষমা চেয়ে নেবে। সবিতাকে আসার কথা জানায়নি। হঠাৎ উদয়কে রেখে সবিতার মুখের অবস্থা কেমন জানি হয়ে যায়। উদয়ের এই দৃশ্যটা খুব প্রিয়, সেজন্যই জানায়নি। উদয়ের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত্রে দ্বিপ্রহর হয়ে যায়। দরজার তালার একটা চাবি উদয়ের কাছে থাকে, সেজন্য সবিতাকে ডাকেনি। সকালে উঠে যখন দেখবে সবিতা তার বুকে, তখনই সে চমকে উঠবে। সবিতা জেগে যাবে ভেবে আস্তে আস্তে দরজা খুলে ভিতরে ঢুকল উদয়। ঘরে ঢোকার পর খাট নাড়াচাড়া করার শব্দ শুনে উদয় বাতি জ্বালালো। দেখল ছেলেটা ঘুমিয়ে আছে, আর সবিতা কোনো পুরুষের সাথে প্রেম লীলায় মত্ত আছে। ঘরের বাতি জ্বালানোর পরেও তাদের হুঁশ হলো না। উদয় এই দৃশ্য সহ্য করতে পারল না। বুকে যেন কেউ চাকু মেরে হৃদয়টা বের করে নিয়েছে। সবিতা বলে জোরে একটা চিৎকার দিল। পাশের ঘরের অসুস্থ বাবা সজাগ হয়ে গেল, ছেলেটাও সজাগ হয়ে গেল। সঙ্গে সঙ্গে সবিতা আর তার খাটের সঙ্গীও। সঙ্গীটাকে পালানোর সুবর্ণ সুযোগ করে দেয় উদয়। তার দিকে চোখ তুলেও তাকায়নি। এই সঙ্গী আর কেউ না, যে তাকে এত ভালো বেতনের একটা চাকরির খোঁজ দিয়েছিল সে। তার টাকা পয়সার অভাব নেই, এমপি এর ছেলে। ছেলেটা বাবাকে দেখে খুশি হয়ে চেপে যায়, এত কিছু বোঝেনি। ছেলেটা আবার ঘুমিয়ে গেলে সবিতাকে কান্না সিক্ত নরম গলায় উদয় একটি কথাই জিজ্ঞেস করে। কথা ছিল আমরা সারা জীবন গাছতলায় থাকবো, তবুও আলাদা হব না। আর না জানি কবেই তুমি আমার থেকে আলাদা হয়ে গেছো। বলো না কেন? ছেলেটার কথা একবারও ভাবলে না? সবিতা মুখের উপর বলে দেয়, আমার কথা কে ভাববে? বছরে একটা শাড়ি ছাড়া কি দিতে পারিস তুই? উদয় নিরুত্তর। এরকম একটা দিন উদয়ের জীবনে আসবে স্বপ্নেও ভাবিনি। সে বুঝতে পারছে এখনের সবিতা আর তার 7 বছরের প্রেমিকা সবিতা বা 7 বছরের স্ত্রী সবিতা দুটোর একটাও নেই। এক কাপড়ে চলে যায় বাইরে, সেখানে তার প্রেমিক বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। সকালে উঠে ছেলে অর্ণব মাকে খুঁজছে। মা যে নেই, ছেড়ে চলে গেছে। উদয় লুকায়নি, স্পষ্ট বলে দিয়েছে মা তোমাকে আর আমাদের ছেড়ে ভালো থাকতে চলে গেছে। তারপর থেকে অর্ণব নাওয়া খাওয়া বন্ধ করে চুপচাপ বসে থাকছে। বাবার অসুস্থতা একটু না অনেক বেশিই বেড়ে গেছে। এতটাই বেড়ে গেছে যে সবিতা চলে যাওয়া 3 দিনের মাথায় তিনি মারা যান। এর ভিতরে উদয়ের ফোন বন্ধ ছিল একটানা 1 সপ্তাহ। সে কারণে অনিকার ফোন ধরতে পারেনি সে। আজকে ছেলেকে নিয়ে আবার অনিকার উদ্দেশ্যে রওনা দিয়েছে উদয়। দরকার পড়লে অনিকার পায়ে ধরে ক্ষমা চাইবে, চাকরি ছেড়ে দেবে, ছেলেটাকে নিয়ে গ্রামেই থাকবে। অনিকার সামনেই উদয় আর তার ছেলে। অনিকা উদয়ের ছেলেটাকে খেয়াল করছে ভালো করে। ঠিক নাকের বাম পাশে একটা তিল অর্ণবের, আর অনিকারও সেখানেই সেরকম একটা তিল। ছেলেটাকে কাছে ডাকতে ইচ্ছে হলেও ডাকেনি। মনের অবস্থা মৃত্যু শয্যাশায়ী তার। অনিকা কষ্ট হলেও উদয়ের কাছে সবকিছু খুলে বলে ক্ষমা চেয়ে নিল। অনিকার এরকম অবস্থাতে কিভাবে সে বলবে যে ছেলেটা দাঁড়িয়ে আছে পাশে সে তারই সন্তান? উদয় বলেনি, ভেবেছিল চলে যাবে। অনিকা শেষে বলল,
বাচ্চাটা কে? উত্তরে উদয় বলল, ভাইপো। এ কথা শুনে অর্ণব কাঁদতে কাঁদতে বলল, আমি তোমার ভাইপো বাবা। তুমিও মায়ের মতো আমাকে ছেড়ে চলে যাবে তাহলে? আমাকে বিক্রি করে দিতে এসেছো এখানে, না? আমি কি এতই খাই পড়ি? অনিকা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে স্বাভাবিক হয়ে বলল, আপনার ছেলে আপনার মতোই হয়েছে। কথার কড়া জবাব দিয়ে দেয়। অনিকার এরকম স্বাভাবিক আচরণে উদয় অবাক হয়। অনিকার যে আর কিছু আসে যায় না উদয় বিবাহিত নাকি অবিবাহিত তা নিয়ে। বরং উদয়ের ছেলেটাকে দেখে ভালোই লেগেছে। নাকের বাম পাশের তিলটার জন্য ভুলতেও পারবে না কোনোদিন। উদয় চলে যায়নি, বা অনিকাও চাকরিচ্যুত করেনি মিথ্যে বলার জন্য। অবশ্যই করত, শুধু ছেলেটার জন্য। না হয় অনিকা মিথ্যা সহ্য করার মেয়ে নয়, শত যাই হোক। অফিসের পাশেই ছোট্ট বাড়ি নিয়েছে উদয়। বাবা ছেলে ভালোই থাকে। একটা স্কুলে ভর্তি করিয়েছে অর্ণবকে। অনিকা রোজ লুকিয়ে একবার দেখা করে আসে, উদয়কে জানতে দেয় না। অর্ণবকে মানা করে দেওয়াতে সেও বলে না। বাঘের গল্প শোনাচ্ছিল অর্ণবকে উদয়। ঘুমাচ্ছে না সে। হঠাৎ বলে উঠল, আচ্ছা বাবা, মা ডাকটা কি খুব খারাপ? মা ডাকলে কেউ কষ্ট পায়? তোমার অফিসের আন্টিকে আজকে আমি মা ডেকেছিলাম, আর উনি সমানে কান্না করলো কেন? উদয় অবাক হয়ে জিজ্ঞেস করল, কখন? কখন আবার? দুপুরে। রোজই তো আমার জন্য টিফিনে এটা ওটা আনে। তুমি নাকি পাঠাও, আবার তোমাকে বলতেও নিষেধ করে। কিন্তু আজকে উনি অনেক কাঁদছিলেন। আমার ভালো লাগছে না। ফোন করো না, সরি বলি। উদয় আবার বিড়ম্বনায় পড়ে গেল। ফোন দিতে বাধ্য হলো প্রায়, না হলে ঘুমাচ্ছেই না। অনিকা ফোন ধরতেই অর্ণব বলল, সরি আন্টি, আমি আপনাকে কাঁদিয়েছি আজ। অনিকার নীরব কান্নার শব্দ শুনতে পারছে উদয়। জবাব দিল, রোজ কাঁদাবে এভাবে মা বলে? আচ্ছা। এভাবে ওরা কথা বলতেই আছে। ছেলেটা কত কথা বলতে পারে। উদয় ভাবছে, কে জন্ম দিল আর কে মা হলো। এভাবেই একটু একটু করে অর্ণবকে নিয়েই ফেলেছে অনিকা। ছেলেটা তার কাছে আসতেই চায় না। এক চাঁদনি রাতে উদয় অনিকাকে ফোন করে বলল, পৃথিবীর চাঁদ আকাশে, আর আমার চাঁদটা আপনার কাছে। তাকে ছাড়া আমার ঘুম হয় না। নিয়ে যান এসে। আমি কি আটকে রেখেছি? না, কিন্তু চাইলে আমাকে আটকে রাখতে পারেন। আমার এত সাহস নেই। ফোনটা কেটে অনিকা ঠিকই খুশিতে আত্মহারা। 9 তারিখ তাদের বিয়ে হয়। হানিমুন করতে যায় গ্রামের বাড়ি। এখন উদয় অফিসের না হলেও ঘরের কুকার। শ্বশুর বাড়িতে সে থাকে না, সেই ছোট্ট বাড়িতেই থাকে। অনিকারও সেখানে থাকতে কোনো আপত্তি নেই। লোকেরা কত কিছু বলে, অনিকা সেদিকে কান দেয় না। কিছু বছর পরের কথা। সূর্যি মামা এখনো উকি দেয়নি। অনিকা উদয়কে ডেকে বলল, আচ্ছা, তোমার রক্তের গ্রুপ কি? ও পজিটিভ। তাহলে তাড়াতাড়ি ওঠো, একজনকে রক্ত দিতে হবে। সঠিক সময় না দিতে পারলে উনিও মারা যাবেন, আর ওনার পেটের সন্তানও মারা যাবে। তোমারও তো ও পজিটিভ। তুমি অর্ণবকে নিয়ে যাও, একেবারে স্কুলে দিয়ে এসো। আমার ঘুম পাচ্ছে খুব। খালি ঘুম আর ঘুম। এই ঘুমই আমার 1 নাম্বার সতীন। কবে এই সতীনটাকে ছাড়বে বলো? কালকে ছাড়বো, আজকে যাও। মনে থাকে জানো? রোজই এই কথা বলে উদয়। অনিকারও উদয়কে এ নিয়ে বকতে ভালো লাগে। অর্ণবকে নিয়ে অনিকা রক্ত দিতে চলে গেল। এরপর আরও 2 ঘন্টা ঘুমানোর পর উঠল উদয়। ভুলে অর্ণবের স্কুল ব্যাগটাই রেখে গেছে তাড়াহুড়োয়। ফোন দেবে বলে ফোন তুলতেই অনিকার ফোন। ঘুম থেকে ওঠা হয়েছে মহারাজের? তাহলে অর্ণবের ব্যাগটা স্কুলে দিয়ে আসা হোক, আমি অফিসে যাচ্ছি। আচ্ছা, তারপর কি রক্ত দিলে? কিন্তু একটা ব্যাপার কি জানো, মহিলাটা কিভাবে যেন অর্ণবের দিকে তাকাচ্ছিল। মহিলা? কি বলো? অর্ণবের দিকে কিভাবে তাকাবে কেন?
আচ্ছা, নাম কি ওনার? সবিতা। ওনার স্বামীটাও কি খচ্চর, একবারও নাকি দেখতে আসে না। সবচেয়ে বেশি খারাপ লাগছে কি জানো, জীবনের প্রথম কাউকে রক্ত দিলাম আর সে তারপর 1 ঘন্টাও বাঁচল না, বাচ্চা সহ মারা গেল। উদয় চুপ হয়ে গেল কিছুক্ষণের জন্য, তারপর বলল, ডিজি ল্যাব হাসপাতালেই তো। কত নম্বর কেবিনে? 77। কেন? আচ্ছা, আমার সময় নেই, পরে কথা হবে। তুমি অর্ণবের ব্যাগটা তাড়াতাড়ি দিয়ে যাও। আচ্ছা। উদয় তাড়াহুড়ো করে অর্ণবকে ব্যাগ দিয়ে হাসপাতালে যায়। 77 নম্বর কেবিনে গিয়ে দেখে এই সবিতা আর কেউ নয়, তার প্রাক্তন স্ত্রী এবং অর্ণবের মা। সবিতাকে দেখে নিজের অজান্তেই উদয়ের মুখ থেকে বেরিয়ে এলো, দুর্ভাগ্য তোমার সবিতা, এত ভালো একটা মেয়ের রক্ত নিয়েও বাঁচতে পারলে না। পরাপরে ঈশ্বর তোমাকে ভালো রাখুক।